বিয়ের পর কয়েকটা দিন এভাবেই কেটে গেল। ইফাজ ভেবে নিয়েছে রায়া নিজ থেকে নতুন করে কোনো বাদরামি করলে তবে ইফাজও কিছু করবে, তার আগে ও রায়াকে ইচ্ছে করে জ্বালাবে না। ইফাজ নিয়ম করে অফিস যাচ্ছে, বাড়িতেও সবাইকে সময় দিচ্ছে। সেদিন রায়াকে নিয়ে শপিং এ যাওয়ার কথা ছিল। ইফাজ ব্যস্ত থাকায় আপুকে আর রায়াকে শপিং মলে ছেড়ে এসেছে। রায়াও ভদ্র মেয়ের মতো শ্বশুর শাশুড়ির সব কথা শুনে চলছে। মাঝে মাঝে মন খারাপ হলে বাবা মাকে গিয়ে দেখে আসছে, বাকি সময়টা নিউজের সাথে আড্ডা দিচ্ছে। কিন্তু তার মনে মনে কি চলছে এটা শুধু সেই জানে। বিয়ের রাতের কথা এখনো ভোলেনি সে। ইফাজ রাতে ভিজিয়ে দিয়েছিল তাকে, ঠান্ডায় কতক্ষণ কষ্ট করেছে এই সত্য তুলবেই রায়া। আজ সকালে ঘুম থেকে উঠে রায়ের মাথায় অস্থির একটা বুদ্ধি এলো। মনে মনে নাচতে নাচতে সকাল সকাল এক গাদা কাপড় ভিজিয়ে বালতিতে করে ছাদে নিয়ে গিয়ে রেখে আসলো। ইফাজ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে এসেছে। রায়া আগে থেকেই বসেছিল। ইফাজ চেয়ার টেনে ওর পাশে বসল। পরোটা ছিঁড়ে মুখে দিতে দিতে মনে মনে রায়া বলল, অফিসে যাবার জন্য জামাই সাজ সেজে এসছে জাদু, ওয়েট করো না, তোমার সাজ ছুটে যাবে, সেই ব্যবস্থা করে রেখেছি আমি। ভেতরে ভেতরে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে রায়া। ইফাজ আর চোখে রায়াকে দেখল। এর আজ আবার কি হলো? মুখের মধ্যে শয়তানির ছাপ ফুটে উঠেছে। নিশ্চয়ই মনে কোনো বাদরামি প্ল্যান করছে। আমার সাথে লাগতে আসলে গাড়ির চামড়া রাখবো না। বিয়ের পর দিন থেকে জ্বালাতন শুরু করেছে। ইহা তো ভদ্রলোক বলে মুখ বুঝে সহ্য করে যাচ্ছি। খাওয়া শেষ হলে ইফাজ উঠে পড়ল। মা, আমি যাচ্ছি। ইফু শোন, আজ একটু তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। ইভার শাশুড়ি অসুস্থ, আমি আর তোর বাবা ওনাকে দেখতে যাব। রায়া একা বাড়িতে থাকবে, আজও তো দেরি করিস না। একা বাড়িতে ভয় পাবে মেয়েটা। মুখে বললেও মনে মনে বলল, আজ তো 12টার আগে বাড়ি ফিরছি না। ভূত প্রেত আসলেও এই মেয়ে একা থাকলে ভয় পাবে না, বরং ভূতকে ভয় দেখিয়ে জড়া নিয়ে ফেলবে। ইফাজ বেরিয়ে যেতে রায়া দৌড়ে এসে সিঁড়িতে দাঁড়িয়ে উকি দিয়ে দেখল পায়ের শব্দ হচ্ছে, নেমে যাচ্ছে বরটা। এই বট 3 তলা থেকে নামতে নামতে আমি ছাদে চলে যেতে পারবো তো? যা জিরাফের মতো লম্বা পা, এক ধাপে 5 সিঁড়ি পেরিয়ে যা। আর দেরি না করে রায়া ছাদের দিকে ছুটে গেল। ছাদে পানি ভর্তি বালতির কাছে এসে বুকে হাত রেখে হাঁপাতে লাগলো। এসে গেছি। বটের হড্ডে চলে গেল নাকি? উকি দিয়ে রাস্তার দিকে তাকালো, না যায়নি। বালতি হাতে নিয়ে ঠিক সময়টার জন্য দাঁড়িয়ে রইল রায়া। ইফাজ বের হয়ে রাস্তায় নামার সাথে সাথে বালতি কাত করে দিল। ঝপাং করে এক বালতি পানি ইফাজের মাথার গিয়ে পড়ল। রায়ার ওড়নাটা ওর মাথার উপর এমন ভাবে পড়লো যেন নতুন বউ ঘোমটা দিয়েছে। ওড়নার ভিতর দিয়ে ইফাজ উপরের দিকে তাকালো। ইফাজ দেখার আগেই রায়া সরে গেছে। রায়াকে না দেখলেও ইফাজ জানে এটা কার কাজ, তাকে দিয়ে এই কাজ হবে। ডান হাতে অফিসের ফাইলপত্রের ব্যাগ, বাঁ হাত থেকে মুখের ওপর থেকে ওড়না সরিয়ে এনে কিরমির করে উচ্চারণ করলো, রায়া, আমি তোমাকে ছাড়বো না। আমার সাথে বাদরামির ফল মোটেও ভালো হবে না। এই অবস্থায় ভেজা কাপড়ে অফিসে যাওয়া সম্ভব নয়। ফ্ল্যাটে ফিরে এলো ইফাজ। রায়া আগেই এসে শাশুড়িকে হাত করে রেখেছে। দরজার সামনে ইফাজের ডাক শুনে মায়ের পিছনে গিয়ে দাঁড়ালো রায়া। ইফাজ চেঁচাচ্ছে, রায়া, রায়া, বেরিয়ে এসো। এই মেয়ে, বেরিয়ে এসো বলছি। ইফাজের গলায় সত্যিকারের রাগের আভাস পেল রায়া। এই রাগ যে সে রাগ না, সামনে পেলে তাকে এক আছাড় মেরে ভর্তা করে দিতে দ্বিধা করবে না লোকটা। রায়া শাশুড়ির আঁচল ধরে বিরক্ত করে বলল, মা, আমি ইচ্ছে করে কিছু করিনি, সত্যি বলছি। রায়াকে এত ভয় পেতে দেখে মা তাকে সাহস দিলেন। আমি জানি মা, তুমি ইচ্ছে করে কিছু করনি। ইপু তো শুধু শুধু রাগারাগি করে, এটা ওর অভ্যাস হয়ে গেছে। ভয় পেও না তুমি। ইফাজ এখনো গলা ফাটিয়ে ডাকছে, এই মেয়ে, বেরিয়ে এলে তুমি, নাকি আমি ঘাড় ধরে বের করে আনবো? মা ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন তুই? কি হয়েছে? কি হয়েছে আমাকে জিজ্ঞেস করছো তুমি? কি হয়েছে? তোমার আদরের বৌমাকে জিজ্ঞেস করো আবার কি হয়েছে। একটু আগে কি ঘটিয়ে এসে এখন তোমার পেছনে লুকিয়ে আছে। ও ইচ্ছে করে কিছু করেনি, ভুল করে হাত থেকে বালতি ফসকে পড়ে গেছে। এতে তুই এত চেঁচামেচি করছিস কেন? দেখ তো মেয়েটা কত ভয় পেয়েছে। অবাক হবার ভাব করলো ইফাজ। ভয় পেয়েছে? কে ভয় পেয়েছে মা? ইসরে, তোমার আদরের বৌমা আমাকে ভয় পেয়েছে? তা না তো কি, তুমি এটা কিভাবে ধমকালে? ওর তো ভয় পাওয়া স্বাভাবিক। আমি বলছি কিচ্ছু বলিস না ওকে, মনে থাকে যেন ইফু। মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিল রায়া। বলতে লাগলো, হায়,
কত ভালো শাশুড়ি, আবার শাশুড়ি মা আপনাকে চুমু খেতে ইচ্ছা করছে। এই যাত্রায় আপনার জন্য বেঁচে গেলাম, নইলে এতক্ষণে আপনার বদ ছেলের হাতে আমার ইন্দ্রনীলা হয়ে যেত। ইফাজ রায়ার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, না না, কিছুই করবো না, একদম কিছু বলবো না। ভুল হয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে, কোলে তুলে 2-3টা চুম্মা খাবো শুধু। রায়া মার পেছন পেছন যেতে লাগলো। বেঁচে গিয়েছে বলে হাসলো একটু। যখন দেখলো ইফাজ তাকে দেখছে, আবার সাথে সাথে হাসি মুছে গেল। ভ্রু রাজিয়ে ইফাজ নিজে নিজে বলতে লাগলো, খুব হাসি পাচ্ছে। ভেবেছো আমাকে জব্দ করতে পেরেছো? হাসো হাসো, আমিও দেখবো তোমার এই হাসি কতক্ষণ থাকে। একটু পরে বাবা বাড়িতে এলো। মা আপুদের বাসায় যাওয়ার জন্য বেরিয়ে যান। যাবার আগে রায়াকে বলে যান। ইফু তো আজ বাড়িতেই আছে, আর ভয় নেই তোমার। রায়া মনে মনে বলল, বাড়িতে আছে এটাই তো ভয় মা। আল্লাহ জানে আমাকে একা পেয়ে আপনার ছেলে কেমন প্রতিশোধ তুলবে। একটু আগে যা করেছি তার কোনো ক্ষমা নেই। আপনার ছেলে তো মরে গেলেও ক্ষমা করবে না। রান্না করে রেখে গেছি, দুপুরে দুজনে খেয়ে নিও। রাতে আমরা চলে আসবো, আর আসতে না পারলে ফোন করে দিব। করুণ মুখ করে রায়া বলল, চলে আসবেন মা, থাকতে হবে না, একা একা আমার ভালো লাগবে না। মা হাসলেন, বললেন, তোর পাকলি, একা ভালো না লাগলে তোমার মার কাছে চলে যাব। আমি ইফুকে বলে যাব, আজ না হয় তোমাদের ওখানে থাকবে। এই কথা শুনে রায়া খুশি হয়ে উঠল। যাক, বটটার সাথে একা একা থাকতে হবে না। মায়ের ওখানে থাকলে ইফাজ কিছু করতে পারবে না, বেঁচে যাবে রায়া। রায়ার তো ভয়ে এতক্ষণ দম বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা। মা বাবা চলে গেছে, ইফাজ বাড়িতে নেই। দুপুরে গোসল করে রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো রায়া। মাথা থেকে তোয়ালে খুলে চুল মুছছিল। এমন সময় ইফাজ ঘরে ঢুকে। ওকে দেখেই রায়ার গলা শুকাতে শুরু করে দিয়েছে। ইফাজ সোজা এসে রায়ার পেছনে দাঁড়ালো। ঘুরে যেতে গেলে ইফাজের সাথে ধাক্কা খেলো রায়া। শান্ত কণ্ঠে ইফাজ বলল, তোমাকে না করেছিলাম আমার সাথে রাখতে এসো না। ভয় ভয়ে রায়া কিছু বলার চেষ্টা করলেও পারল না, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আমি জানি সকালে যা করেছো তা তুমি ইচ্ছে করেই করেছো। ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। হাত ফুসকে তুমি আমার মাকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে না। আচ্ছা ধরে নিলাম তুমি ইচ্ছে করে করবে। ছাদে তুমি কাপড় শুকাতে দিয়েছিলে, তাহলে তো বালতিতে শুধু ভেজা কাপড় থাকার কথা ছিল। শুধু শুধু এক বালতি পানি বয়ে ছাদে গেলে কেন তুমি? গেলেই বা বালতি নিচে রেখেই তো কাপড় ধুতে পারতে। তুমি পানি ভর্তি বালতি ছাদের রেলিংয়ের ওপর তুললে কেন? আর আমি বের হবার সাথে সাথেই বালতিটা তোমার হাত থেকে ফসকে পড়ে গেল। আজব না? রায়া মনে মনে ভাবলো, এই রে, এই ছেলে এত গভীরে গিয়ে ভাববে কে জানে। বেটা আমার পুরো প্ল্যান ধরে নিয়েছে। এখন তো আমাকে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া বাকি আছে। ইফাজ রায়ের ডান হাত ধরে বলল, বলেছিলাম পানি ঢালাঢালি তুমি শুরু করেছো, ওটা শেষ আমিই করব। এখন দেখো এর জন্য তোমার শাস্তি কি হয়। শাস্তির কথা শুনে রায়া পুরো চুপসে গেছে। তোতলাতে তোতলাতে বলল, সে শাস্তি কি করবেন আপনি? আমার সাথে মারবেন নাকি? দেখতেই পারবে কি করি। আমাকে পানিতে ভিজিয়েছিলে, এবার তোমাকে। কথা শেষ না করে ইফাজ রায়াকে কোলে তুলে নিল। হঠাৎ এমন কাণ্ডে চোখের সামনে অন্ধকার দেখছে রায়া। যখন বুঝলো এই ছেলে যা খুশি করতে পারে, তখন হাত পা ছুটতে লাগলো। প্লিজ আমাকে মারবেন না, ছাদ থেকে ফেলে দিলে আমি সত্যিই মরে যাব। ইফাজ এই পাগলের কোনো কথায় কান দিচ্ছে না। রায়কে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওকে নামিয়ে দিল। শাওয়ার ছেড়ে দিয়ে রায়কে ধাক্কা দিয়ে পানির নিচে দাঁড় করিয়ে দিল। কিছুই বুঝতে পারছে না রায়া, এই লোকটাকে আবার কেন গোসল করাচ্ছে। আমি তো একটু আগেই গোসল করেছি, আপনি আবার কেন কে গোসল করাচ্ছেন? গোসল করাচ্ছি না, এটাই তোমার শাস্তি। দেখি কতক্ষণ পানির নিচে দাঁড়িয়ে থাকতে পারো। ভাগ্য ভালো আশেপাশে পুকুর নেই, নইলে তোমাকে পুকুর থেকে চুবিয়ে আনতাম। রায়ার ডান হাত এখনো শক্ত করে ধরে রেখেছে ইফাজ। নিজে ফিরছে না, কিন্তু রায়াকে পানির নিচে দাঁড় করিয়ে রেখেছে। রায়ের সামনের দেয়ালে বা হাতে এমন ভাবে আটকে রেখেছে যেন রায়া যেতে না পারে। রায়া ভাবল, পাগলের কাণ্ড, মাথা খারাপ লোকের শাস্তি এমন উদ্ভটেই হবে। রায়ার কি? রায় তো সারাদিন ভিজতে পারবে। ইফাজ নির্বিকার দাঁড়িয়ে রায়াকে দেখছে। মেয়েটা অন্য গ্রহের প্রাণী নাকি? মনে ডর ভয় কিছু নেই, কত আনন্দ করে ভিজছে। চোখ ঘুরিয়ে এদিক ওদিক দেখছে। সামনে আসা চুল পেছনে সরিয়ে দিচ্ছে। বা হাতে পানি নিয়ে খেলছে। ডান হাত ছাড়বার একটু চেষ্টা করছে না। দেখতে দেখতে ঘন্টা 2 পার হয়ে গেল। এবার রায়ার একটু একটু শীত লাগছে। শীত না আসলে মাথা ব্যথা শুরু হয়েছে।
বেশিক্ষণ ভিজলে ওর এমন হয়। এবার রায়া মুখ খুলল। হাতটা ছাড়বেন? ইফাজ পরিষ্কার উত্তর দিল। না। শাস্তি কি এখনো শেষ হয়নি? ইফাজ টিটকারি মেরে বলল, কেন? ভিজতে ভালো লাগছে না? এতক্ষণ ভালো লাগছিল, এখন মাথা ব্যথা করছে। এবার উঠতে দিন প্লিজ, নইলে আমার জ্বর এসে যাবে। আসুক, তখন আপনাকেই সেবা যত্ন করতে হবে। দেখা যাবে। আরো 30 মিনিট কেটে গেল। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে রায়ার। দুই শিরা ফেটে পড়তে চাইছে, চোখেও যেন কেমন ঝাপসা দেখছে। সরে যেতে চাইলো রায়া। ইফাজ ধাক্কা দিয়ে আবার পানির নিচে নিয়ে এলো। যেতে দিন প্লিজ। এবার ইফাজ লক্ষ্য করলো মেয়েটার কথা কেমন অস্পষ্ট, যেন গলার জোর নেই। ঠোঁট নীলচে হয়ে গেছে, ঠোঁট দুটো হালকা কাঁপছে, চোখ আধ বোঝা। বইটরে যাবে নাকি? ইফাজ কিছু বলার বা করার আগেই রায়া ঢলে তার বুকের উপর পড়ে গেল। ব্যস্ত হয়ে রায়াকে ধরে ফেললো সে। এই মেয়ে, কি হয়েছে তোমার? রায়া, এই রায়া। জ্ঞান হারিয়েছে। ইফাজ ওকে কোলে তুলে রুমে নিয়ে এলো। ভেজা কাপড়ে বিছানায় শুয়ে দিল। রায়ের অবস্থা দেখে মনে মনে নিজেকে ধমকাচ্ছে। একটু বেশি করে ফেলেছিস ইফাজ। হ্যাঁ, এখন ওর কিছু হয়ে গেলে সবার কাছে কি জবাব দিবি তুই? নিজের কাছেই বা মুখ দেখাবে কি করে? ও না হয় পাগল, তাই বলে তোরও ওর সাথে পাগল হতে বলো? পর মুহূর্তে আবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে। আমি জানতাম নাকি এমন কিছু হয়ে যাবে? এটা জ্ঞান হারাবে, এটা কে জানতো? কিছু হবে না ওর, সব ঠিক হয়ে যাবে। বিকেলে মা বাবা চলে এসেছেন। ইফাজ এতক্ষণ বাড়িতেই ছিল। বাবা মা এসে পড়েছেন বলে বের হতে যাচ্ছিল। মা বললেন, রায়া কই? ওকে দেখছি না। ঘরে ঘুমাচ্ছে। ও, দুপুরে খেয়েছিস তোরা? হুম, তুই এবার এখন কোথায় বের হচ্ছিস? কাজ আছে একটু। ইফাজ বেরিয়ে গেল। তার মনে মনে ভয় হচ্ছে তার ছিঁড়া মেয়েটা না আবার ঘুম থেকে উঠে মাকে সবকিছু বলে দেয়, তাহলে ইফাজের আর বাড়ি থাকা হবে না। মা ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে। 10টার পর ইফাজ বাড়িতে ফিরল। নিজের ঘরে গিয়ে রায়াকে দেখলো না। পাগল মেয়েটা নিশ্চয়ই মার কানে আমার নামে বদনাম করেছে। চেঞ্জ করে বেরিয়ে এলো ইফাজ। মা কোথায়? রান্নাঘরে নাকি? ইফাজ মাকে ডাকতে লাগলো। মা, ও মা। ঘরে থেকে মা জবাব দিলেন, কি হয়েছে তোর? চেঁচাচ্ছিস কেন? যাক বাবা, মার আবার কি হলো? মায়ের ঘরে গিয়েও ইফাজ রায়কে দেখলো না। কোথায় গেছে মেয়েটা? বিকেলে তো রুমেই দেখে গিয়েছিল, ঘুমাচ্ছিল তখন। আফতান্ত করে ইফাজ বলল, রায়া কোথায় মা? ওর বাবা মার কাছে। কিছু বুঝতে পারলো না ইফাজ। রায় চলে গেছে। কেন? কেন কি? হ্যাঁ, জ্বরে অজ্ঞান হয়েছিল মেয়েটা, আর তুই বলেছিলি ও ঘুমাচ্ছে। কোনটা ঘুম আর কোনটা অজ্ঞান হয়ে থাকা সেটাও বুঝিস না তুই? বউ ঘরে জ্বরে মরছে আর তুই বাইরে গিয়ে আড্ডা দিচ্ছিলি। এক দুপুরের জন্য রেখে গিয়েছিলাম, তাতেই এই অবস্থা। 2-3 দিন তোর সাথে মেয়েটাকে ছাড়লে ও হয়তো মরেই যেত। এতটা দায়িত্বহীন কিভাবে হতে পারিস তুই? ওর বাবা মা কি ভাববে? ভাববে আমরা হয়তো এখানে রায়ার খেয়াল রাখি না। 2 মিনিটের জন্য কিছু বলতে পারলো না ইফাজ। সত্যি মেয়েটাকে ওই অবস্থায় একা রেখে যাওয়া ঠিক হয়নি। দুপুর থেকেই কপাল গরম ছিল। অনেক জ্বর এসেছে নাকি? অবাক হয়ে ছেলের দিকে তাকালেন তিনি। তুই আমারই ছেলে ইফু। নিজের বোনের সামান্য গা গরম হলে না খেয়ে ওর পাশে বসে থাকতি, আর এখন নিজের বউয়ের বেলায় এতটা কেয়ারলেস তুই? সে অন্যের মেয়ে, তাই এতটা অবহেলা? ভাবতেই আমার অবাক লাগছে। তোর সাথে ওই মেয়েটার বিয়ে দিয়েছি আমরা, তুই তো ওর যোগ্যই না। আমি সত্যি জানতাম না মা ওর জ্বর এসেছে। জানলে আমি ওকে ফেলে রেখে বাইরে যেতাম না। তুমি আমাকে ভুল বুঝছো। আমার চোখের সামনে থেকে সর তুই, সহ্য করতে পারছি না তোকে। একা ঘরে ঝড়ে কাঁপতে কাঁপতে মেয়েটা তার মাকে ডাকছিল। কপালে হাত দিয়ে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ করে মেয়েটার এত জ্বর বাঁধলো কি করে? দুপুরেও তো ভালো দেখে গিয়েছিলাম। রান্নাঘরে আমার পেছন পেছন ঘুরঘুর করছিল। হাসি খুশি মেয়েটা কয়েক ঘন্টার ভেতর বিছানায় পড়ে গেল। কিছু বলার মুখ নেই ইফাজের। তার জন্যই এসব হয়েছে। সে বাড়াবাড়ি না করলে আজ রায়া জ্বরে কষ্ট পেত না। আমি যাচ্ছি ওর কাছে, দরকার হলে রাতে ওখানেই থেকে যাব। তোর মতো ছেলে পেটে ধরেছি, মানুষের সামনে লজ্জা তো পেতেই হবে। মেয়েটাকে যে জোর করে নিজের কাছে রাখবো সে মুখও ছিল না। ওর বাবা মা ওকে নিয়ে যেতে চাইলে আর
না করতে পারিনি। মা চলে গেল। স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল ইফাজ। রায়া ওপাশ ফিরে শুয়ে আছে। রায়ার মা কম্বলটা ভালো করে টেনে দিয়ে উঠে দাঁড়িয়ে দরজার সামনে ইফাজকে দেখলো। ইফাজের মা ও রায়ার পাশে বসে আছে। আরে ইফাত, বাইরে দাঁড়িয়ে আছো কেন? বাবা, ভেতরে এসো। ইফাজ ঘরের ভিতর চলে এলো। মা তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। রায়ের দিকে দেখলো ইফাজ। রায়ের মা বললেন, ঘুমিয়ে আছে, জ্বর একটু কমেছে, ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ দেওয়ার পরই ঘুমিয়েছে। রায়ের মুখটা দেখার অনেক ইচ্ছে করছিল, কিন্তু রায়া তো ওপাশ ফিরে শুয়ে আছে। বসো তুমি, আমি ওর বাবাকে দেখে আসি। মেয়ের চিন্তায় নিজের শরীর খারাপ করে নিয়েছে। এবার নিজের কাছে ইফাজকে অপরাধী মনে হচ্ছে। তার জন্য এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। রায়ের মা চলে গেলে ইফাজের মা বললেন, কেন এসেছিস তুই? এখনো তুমি আমার উপর রাগ দেখাচ্ছ মা? আমি তো বলেছি আমি জানতাম না ওর জ্বর। জানলে যেন অনেক কিছু করে ফেলতি। যা তুই নিজের গিয়ে ঘুমা, এখানে বসে ঢং করতে হবে না। মায়ের কথা শুনে ইফাজের হাসি পাচ্ছে, আবার কষ্টও লাগছে। ঢং কে করছে মা? আমি তো তোমার বৌমার সেবা করতে এসেছি, নিজের অপরাধ একটু কমাতে এসেছি। কপাল কোসকালেন মা। সত্যি বলছিস? একদম, সারা রাত জেগে সেবা করব কসম। তবুও তুমি আর আমার উপর রাগ করে থেকো না, মাফ করো এবার। কাল সকালে রায়াকে সুস্থ দেখলে তবেই তোকে মাফ করব। ইফাজের মা ইফাজকে রায়ের কাছে রেখে চলে গেলেন। ইফাজ রায়ের মাথায় কাছে বসে আছে। এখনো ঘুমোচ্ছে মেয়েটা। এই প্রথম রায়ের মুখের দিকে তাকে ইফাজের মায়া লাগলো। ঘুমিয়ে থাকলে তো কম ইনোসেন্ট লাগে না, কিন্তু জেগে থাকলে যে এই মেয়ে কতটা শয়তানি করে তা কে বলবে। হাসলো ইফাজ। রায়ের মা ঘরে এলেন। আজ রাতে আমি ওর পাশে থাকি বাবা। জ্বর হলে রায়া একদম ঘুমাতে পারে না, অনেক জ্বালায়। তুমি বাড়ি চলে যাও। না আন্টি, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি আছি এখানে। তুমি না ঘুমিয়ে ওর। আন্টিকে কথা শেষ করতে না দিয়ে ইফাজ বলল, আপনি চিন্তা করবেন না, আমার সমস্যা হবে না। রায়ের মা চলে গেলে ইফাজ এতক্ষণ রায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে চেয়ারে গিয়ে বসে পড়ল। কখন যে চেয়ারে বসে ঘুমিয়ে গেল তা মনে নেই। রাতে রায়ার গলা পেয়ে ঘুম ভাঙে। রায়া পানি চাচ্ছে। মা মা পানি, গলা শুকিয়ে গেছে। ইফাজ ব্যস্ত হয়ে উঠিয়ে রায়াকে পানি দিল। পানি খাওয়ার জন্য এপাশ ফিরে ইফাজকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল রায়া। আপনি আপনি কি করছেন? ইফাজ রায়ের মাথা ধরে তুলে মুখের সামনে পানি ধরে বলল। আগে পানি খাও। বাধ্য মেয়ের মতো পানি খেলো রায়া। আপনি এখানে কেন? শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি, আর কিছু। এবার চুপচাপ ঘুমাও। কিছুক্ষণ পর্যন্ত চুপ করে শুয়ে রইল রায়া। তারপর বলল, আপনার জন্যই কিন্তু আবার জ্বর এসছে। তাই তো রাত জেগে সেবা করছি। ইফাজের সোজা উত্তরে আর কি বলবে ভেবে পেল না রায়া। লোকটা কি ঝগড়া করার মুডে নেই? এত সহজে নিজের দোষ মেনে নিচ্ছে। আপুর বাসা থেকে মা ফিরেছে। ইফাজ বিছানায় উঠে গিয়ে রায়ার পাশে বালিশে হেলান দিয়ে বসলো। বিকেলেই এসেছে, তুমি দেখোনি? মাই তো জানালো তুমি জ্বরে জ্ঞান হারিয়ে পড়ে আছো। একটু আগে এখান থেকে গেল। ও, আমার মা কোথায়? তোমার বাবার কাছে। মেয়ের চিন্তায় বাবা অসুস্থ হতে চলেছেন। রায়া হাসলো, বলল, বাবা ওই রকমই, আমার জন্য একটুতেই অনেকটা ঘাবড়ে যান। ইফাজ বুঝলো এই মেয়ের চোখে যত ঘুম ছিল তা বিকেল থেকে ঘুমিয়ে নিয়েছে। এখন সারা রাত নিজেও সজাগ থাকবে, আর কথা বলে বলে ইফাজকেও সজাগ রাখবে। ইফাজ ধমকে সুরে বলল, আর কোনো কথা না, চুপ করে ঘুমাও তো এখন। ঠোঁট বাঁকিয়ে রায়া বলল, ঘুম না এলে জোর করে ঘুমাবো নাকি? আজব লোক। একটা অসুস্থ মানুষকে ধমকাচ্ছেন, দয়া মায়া কিছু নেই? আচ্ছা সরি, আর ধমকাবো না। কথা না বলে ঘুমানোর চেষ্টা করো। ঘুম আসবে না। আসবে, কথা না বলে চোখ বন্ধ করে রাখলেই আসবে। তুমি চোখ বন্ধ করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে 10 মিনিটেই ঘুম এসে যাবে। রায়া মনে মনে ভাবছে, সে কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, নাকি সত্যি বোর্ডটা তার সাথে এত ভালো করে কথা বলছে। এসব তোর কল্পনা নয় তো? এটা কি সত্যি ইফাজ, নাকি কোনো ভুটভুট? ভয় পেয়ে গিয়ে রায়া বলল, শুনুন, আপনাকে একটা চিমটি কাটি। কপালে ভাঁজ ফেলে ইফাজ রায়ের মুখের দিকে তাকালো। কেন? না মানে আপনি সত্যি আছেন নাকি আমার কল্পনা? স্বপ্ন দেখছি নাকি ভূত দেখছি ঠিক বুঝতে পারছি না। কথা শেষ করে ইফাজকে কিছু বুঝতে না দিয়ে ওর হাতে জোরে চেপটি কাটলো রায়া। ব্যথা পেয়ে ইফাজ কুকিয়ে উঠেছে। আহ, মাথা খারাপ মেয়ে, মাংস তুলে নিয়েছো তো, নখ না যেন অন্য কিছু রে বাবা। রায়া হাসতে গিয়েও ভয়ে মুখ কালো করে নিল।
সরি, আসলে আপনি এত মিষ্টি ব্যবহার করছেন তো তাই আমার সন্দেহ হচ্ছিল। হয় আপনি ভূত আর না হয় আমার কল্পনা। অন্য হাতে চিমটি কাটার জায়গা ডলতে ডলতে ইফাজ বলল, এবার বিশ্বাস হয়েছে তো আমি ভূত না? নাকি আরেকবার চিমটি কেটে দেখবে? না না, আমার দরকার নেই। ইফাজ সহজভাবে রায়ের কপালে হাত রেখে জ্বর দেখলো। জ্বর নেই, কিন্তু কপাল হালকা গরম। এখন বকবকানি বাদ দিয়ে ঘুমাও, নইলে রাতে আবার জ্বর আসবে। রায়া এখন ইফাজের সাথে অনেকটা সহজ হয়ে উঠেছে। আগের মতো ইফাজকে তার কাছে আর খারাপ লাগে না। রায়ের চুলে বিলি কাটতে কাটতে চোখ লেগে এসেছিল ইফাজের। রায়া ডাকলো, শুনুন, ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ? কি? না, ঘুমাইনি। একটা কথা জিজ্ঞেস করলে সত্যি সত্যি উত্তর দেবেন তো? কি কথা? আপনার গার্লফ্রেন্ড আছে বা বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল? না। না? হুম। তাহলে আপনি আমাকে দেখতে পারেন না কেন? আমি তো আরো ভেবেছিলাম আপনার হয়তো গার্লফ্রেন্ড আছে, বাবা মা জোর করে বিয়ে করিয়েছে বলে রেগে আছেন। এখন তো দেখছি গার্লফ্রেন্ড নেই, তবুও বউয়ের প্রতি এত রাগ। রায়া, আমাকে ঘুমাতে দেবে তুমি? সকালে কিন্তু আমার অফিস আছে। আজও তোমার জন্য অফিস কামাই হয়েছে। যেহেতু অফিসটা আমার বাবার না, শ্বশুরের না, তাই এভাবে অফিস মিস দিলে ওনারা আমাকে ঘাড় ধরে বের করে দেবে। আচ্ছা ঘুমান আপনি, আর কথা বলবো না, ঘুমান। তুমি কি করবে? তুমিও ঘুমাও না। হুম। ইফাজ চোখ বুজে শুয়ে পড়লে রায়া মাথা উঁচু করে তাকে দেখলো। মনে মনে বলল, এতটাও বদ না। সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে রায়া। ইফাজ ইদানিং আগের থেকেও রায়ের অনেক বেশি খেয়াল রাখছে দেখে মা খুশি হয়ে গেলেন। এর মধ্যে একবার ইভা আপু এসেছিল। বিকেলে টিয়েকে নিয়ে খেলছিল রায়া। আপুর কথার ছলে বলেছিল, বাচ্চা তোমার খুব ভালো লাগে তাই না রায়া হাসি মুখে সোজা উত্তর দিয়েছিল, টিয়ার মতো পুতুল পুতুল হলে ভালো লাগে আপু, ভ্যা ভ্যা করে কাঁধে বাবু একদম ভালো লাগে না। আপু হাসতে হাসতে রায়ের মাথায় হাত রেখে বলেছিল, এবার তোমরা নিজেদের একটা বাচ্চা নিয়ে নাও। আমি শিওর তোমার আর ইফুর ছেলে মেয়ে একদম কাঁদুনে হবে। সে তো টিয়ার থেকেও বেশি সুন্দর হবে, ফুতুল ফুতুল হবে, দেখে নিও। সেদিন আপুর কথা শুনে লজ্জায় রায়ের মুখ লাল হয়ে গিয়েছিল। যেখানে ইফাজের সাথে আমার ঝগড়াই শেষ হয় না, আপু বলছে বাবু নাও। বাবু আকাশ থেকে পড়বে নাকি? এরপর থেকে রায়া যতবার বসার ঘরে টাঙানো ইফাজের ছোটবেলার মেয়ে সাজানো ছবি দেখে ঠিক ততবারই আপুর বলার কথা মনে পড়ে যায়, এবার নিজের একটা বাচ্চা নাও। পরের দিন ঘরে টুকটাক কাজ করছিল রায়া। বসার ঘরে এসে সোফায় ঝাড় দিচ্ছিল। আজও ছবিটার দিকে চোখ চলে যায়। রায়া মাকে ডাকে, মা মা, এই ছবিটা নিচে নামিয়ে পরিষ্কার করি, অনেক ধুলো জমেছে। আমাকে জিজ্ঞেস করে তোর কাজ করতে হবে মা? নিজের ঘর, যেভাবে খুশি সেভাবে কাজ করো। মারটা শুনে খুশি মনে টুলের উপর দাঁড়িয়ে সাবধানে ছবি নামিয়ে আনলো। খুব করে খেয়াল রাখলো যেন হাত থেকে পড়ে গিয়ে ভেঙে না যায়, তাহলে ওর স্বামী নামের বরটা ওর ঘাড় মটকাবে। এক টুকরো কাপড় দিয়ে ছবিটা মুছতে মুছতে রায়ের মাথায় দুষ্টমি বুদ্ধি চাপলো। মোছা হয়ে গেলে ছবিটা আগের জায়গায় না রেখে নিজের ঘরে নিয়ে গেল। রাতে ইফাজ বাড়ি ফিরেছে। রায়া তার খুলে রাখা শার্ট ওয়ালেট ঘড়ি ঠিক করে রাখলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এলে টি শার্ট এগিয়ে দিল। ইফাজ রায়ের দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করলো, আজ সারাদিন কি কি করেছো? অনেক কাজ, মার সাথে রান্নায় সাহায্য করেছি, ঘর ঝাড় দিয়েছি, আপনার ফুল গাছের যত্ন নিয়েছি, সন্ধ্যায় ছাদ থেকে কাপড় এনেছি, ওগুলো ভাঁজ করে তুলে রেখেছি। টি শার্ট গায়ে দিতে দিতে ইফাজ বলল, বাবা, অনেক কাজ করেছো দেখছি। ভালো কাজের মেয়ে হয়ে গেছো, আগের মতো বেকার নেই। শ্বশুরবাড়িতে বেকার থাকা যায়? শুয়ে বসে খেলে লোকে বলবে এ কেমন বউ বিয়ে করিয়েছে, শাশুড়িকে দিয়ে সব কাজ করায়। হেসে ফেলল ইফাজ। তার ভাবা আগেই সেই ফাজিল অসভ্য মেয়ে নেই রায়া। এর মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। রাতের খাওয়া শেষ করে ওরা দুজন একসঙ্গে রুমে এসেছে। ইফাজ একটা বই হাতে নিয়ে বিছানায় বসে বালিশে হেলান দিয়ে পড়েছে। রায়া আর চোখে ওকে দেখলো। তারপর হঠাৎ যেন মনে পড়েছে, এমন ভাবে বলে উঠল, এই রে। একটু জোরে বলছে রায়া। কি না কি হয়েছে ভেবে ইফাজ বলল, কি হয়েছে? বিছানা ছেড়ে উঠে গেল রায়া। ইফাজের সেই ছবিটা এনে বিছানার উপর রেখে বলল, এটা দুপুরে নামিয়ে এনেছিলাম, তুলে রাখতে তো ভুলেই গেছি। ছবিটার দিকে একবার দেখে আবার পড়ায় মন দিল ইফাজ। বলল, সকালে রেখে দিও, এখন ছাড়ো ওটাকে, শুয়ে পড়। ইফাজ বললেই তো রায়া শোবে না। ওর মনে এখন অন্য কিছু ঘুরছে। কিছু একটা ভেবে রায়া বলল, আচ্ছা
আচ্ছা, ছবিতে এই মেয়ে দুটি কে? ইফাজ তার কথায় মন দিচ্ছে না দেখে রায়া গলার স্বর এক ধাপ উঁচু করে বলল। শুনছেন, এই মেয়ে দুইটা কে? ইফাজ আগের মতোই বইয়ের দিকে চোখ রেখে বলল। আপু। অবাক হওয়ার ভান করলো রায়া। হ্যাঁ, দুটোই আপনার আপু। একটা তো ইভা আপু, আরেকটা আপুকে। আর ওই আপু এখন কোথায়? আপনাদের সাথে থাকে না কেন? বলুন না, দ্বিতীয় আপুটা কোথায়? ইফাজ বেশ বুঝতে পেরেছে এই মেয়ে সব জেনেই তার পিছনে লেগেছে, মজা নিতে চাইছে তার সাথে। হাতের বইটা পাশে রেখে দিল ইফাজ, সোজা রায়ের দিকে তাকালো। মিটিমিটি হাসছে রায়া। ইফাজের ছবির উপর আঙুল রেখে বলল। এই আপুটার কি বিয়ে দিয়ে ফেলেছেন? কিন্তু কিন্তু শ্বশুরবাড়িতে থাকলেও তো ভাইয়ের বিয়েতে আসতো না, বলুন। ইফাজের দুষ্টমি বুদ্ধিও রায়ার থেকে কিছু কম যায় না। মেয়েটাকে আজ শিক্ষা দিয়ে ছাড়বে সে। উঠে এসে ধীরে ধীরে রায়ের দিকে এগোচ্ছে সে, মুখে অদ্ভুত এক টুকরো হাসি। ওই আপুটার কথা বলছো তুমি? দেখবে ও কোথায় আছে। হট ইফাজের চলচলন কিছু ঠিক লাগছে না রায়ের কাছে। লোকটা এভাবে হাসছে কেন, আর তার দিকে এগোচ্ছে বা কোন দুঃখে? আমতা আমতা করে রায়া বলল। না মানে আসলে রায়ের অনেকটা কাছে এসে গেছে ইফাজ। না মানে আসলে কি? তুমি তো জানতেই চাইছিলে আপুটা কোথায়, তাহলে কাছে এসো, দেখাই আপুটা কোথায়। চোখ বড় বড় করে রায়া বলল। হ্যাঁ, কাছে। এসো না, তোমাকে বলবো আপুটার বিয়ে কার সাথে দিয়েছি। ইফাজ রায়ের হাত ধরতে গেলে রায়া লাফিয়ে দুপা পিছিয়ে গিয়ে বলল। না বাবা না, আমার অত কিছু জানা লাগবে না। ভীষণ ঘুম পেয়েছে আমার। আমি শুতে যাচ্ছি, ঘুমাবো এখন। শব্দ করে হেসে ফেললো ইফাজ। কাজ হয়েছে। একে চুপ করানোর জন্য এর থেকে ভালো আইডিয়া আর হতো না। ফাজিল মেয়ে জেনে জেনে তার পিছনে লেগেছিল। নাকি মুখে চাদর টেনে নিল রায়া, মনে মনে বলল। কি বদ লোক রে বাবা, বেশরম বেহায়া লোক। কেমন করে হাসছে আবার, বদের হাড্ডি। যতদিন যাচ্ছে রায়া আর ইফাজ কাছাকাছি চলে আসে। তারা বুঝতে পারছে দুজনেই দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলে উঠতে পারছে না। নীরবে ভালোবেসে যেতে যেতে আজ ওদের বিয়ের 6 মাস পেরিয়ে গেল। ইফাজ ভেবে নিয়েছে যা কিছুই হয়ে যাক, আজ তো তার মনের কথা রায়াকে বলবে। রায়াও নিশ্চয়ই তাকে ভালোবাসে, আর না বাসলেও সমস্যা নেই। যেভাবে ওরা একদিন একসাথে ছিল সেভাবেই সারা জীবন থাকতে পারবে। টিয়ার জন্মদিন আজ। ইফাজদের বাড়িতে জন্মদিন পালন করা হবে। বিকেল থেকে রায়া একা হাতে ঘর সাজাচ্ছে। ইফাজ বাড়ি ফিরলে রাতে কেক কাটা হবে। সন্ধ্যার পরে হালকা গোলাপি রঙের নতুন একটা শাড়ি পরেছে রায়া। চুলগুলো খোপা করেছে, চোখে গাঢ় কাজল, হাত ভর্তি চুড়ি। ইফাজের জন্য অপেক্ষা করছে সে। আজকাল তার সবকিছুই ইফাজকে ঘিরে। লোকটা আশেপাশে থাকলে সবকিছু কেমন রঙিন লাগে। রায়া জানে সে মনে মনে ইফাজকে ভালোবাসে, কিন্তু এই কথাটা সে কিভাবে মুখে বলবে। ইভা রায়ার ঘরে এসে বলল। তুমি রেডি? টিয়া কেক কাটার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই ইফুটা কোথায় রইলো? ওকে একটু কল দিয়ে দেখো না কোথায় আছে। দেখছি, তুমি গিয়ে শাড়িটা পাল্টে নাও। তাড়াতাড়ি করো বোন, আমার মেয়ে আমাকে জ্বালিয়ে খাচ্ছে। ইভা চলে গেলে রায়া ইফাজকে কল করে। কোথায় আপনি? এই তো আসছি, রাস্তায় আছি। কতক্ষণ লাগবে আসতে? টিয়া কেক কাটবে বলে আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ আসছি তো বাবা, আর 20 মিনিট লাগবে। কল কেটে আয়নায় আরেকবার নিজেকে দেখে লজ্জা পেল রায়া। একা একাই হেসে ফেলল। ইফাজ এসে গেছে। রায়া দরজা খুলতে ওকে দেখে 2 মিনিট হা করে তাকিয়ে রইল ইফাজ। কোনো কথা বলতে পারলো না। মেয়েটাকে শাড়ি পরলে এত সুন্দর লাগে, তবুও কেন যে শাড়ি পরে না। কি হলো, হা করে দাঁড়িয়ে আছেন কেন? মাথা নেড়ে ভেতরে চলে এলো সে। রায়া ওর হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। ঘরে আপনার শার্ট প্যান্ট বের করা আছে, 2 মিনিটে গিয়ে চেঞ্জ করে আসুন। এমনিতেই অনেক দেরি করে ফেলেছেন। টিয়া বেচারি ঘুমিয়ে যাবে আবার। রায়ের সামনে ইফাজ আর কিছু বলতে পারছে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছেই না। রুমে গিয়ে নিজেকে গালি দিল ইফাজ। গাধা, বউয়ের সামনে মুখ দিয়ে কথা বের হয় না, এমন করলে ভালোবাসি বলবি কি করে? এই জীবনে আর ভালোবাসি বলতে হবে না, যেভাবে আছিস সেভাবেই থাক, গরু। চেঞ্জ করে নিয়েছে ইফাজ। রায়া রুমে এসে তাড়া দিতে লাগলো। এখনো রুমে কি করছেন আপনি? বাইরে চলুন না। রায়া। বলতে বলতে ইফাজের খুলে রাখা শার্ট বিছানার ওপর থেকে নিয়ে ভাঁজ করে রাখছে। মনে মনে ইফাজ বলল। এই মেয়েটা আমার সামনে 2 মিনিট ঠিক করে দাঁড়ায় না কেন? ইফাজের সামনে এসে দাঁড়ালো রায়া। কিছু বলছিলেন? তোমাকে কিছু বলার আছে। যা বলার কেক কাটার পরে বলবেন, এখন না। রায়া যেতে নিলে পেছন থেকে ইফাজ ওর হাত ধরে ফেলল। আজ ইফাজের আচরণ কেমন অদ্ভুত ঠেকছে রায়ার কাছে। কি হলো ব্যাটার? অন্যদিন তো এরকম করে না।
ইফাজ তাকে হাত থেকে টেনে নিজের কাছে নিয়ে এলো। অনেকটা সাহস করে কানের কাছে মুখ নিয়ে বলল, সবার সব কথাই তো শোনো, আমার দুটো কথা শোনার সময় তোমার হয় না। আমার সামনে এলেই দাঁড়ায় থাকো। 2 মিনিট দেবে তো আমায়? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো আমাদের বিয়ের আজ 6 মাস হয়েছে। জানি তো। জানো, আমি তো ভেবেছিলাম এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই তোমার। একটু চুপ করে থাকলো ইফাজ। রায়ের কানের লতিতে হালকা করে চুমু খেয়ে বলল, আর কতদিন এভাবে থাকবো আমরা? একসাথে থেকেও সাথে নেই, কাছাকাছি আছি তবুও দূরে। এভাবে আর কতদিন চলবে রায়া? আমরা কি কখনো অন্যান্য কাপলদের মতো স্বাভাবিকভাবে সংসার করব না? হালকা কাঁপছে রায়া। সে কোনো কিছু বলার আগেই নিউজ দরজায় উকি দিয়ে বলল, ইভা আপু তোমাদের ডাকছে, আমি গিয়ে বলি তোমাদের আসতে একটু দেরি হবে। নিউজকে দেখে তাড়াহুড়ো করে রায়াকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো ইফাজ। রায়া শাড়ি ঠিক করতে করতে নিউজকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ইফাজ নিউজকে দৌড়ানি দিল। শালা নিউজের বাচ্চা, আসার আর সময় পেলি না। আর 2 মিনিট পরে এলে কি হতো? আমি জানতাম নাকি তোমরা রোমান্স করছো, জানলে আসতাম নাকি? তবে রে, এতটা পেকে গেছিস তুই? ইফাজের তেড়ে আসতে দেখে নিউজ বাবারে বলে দৌড়ে পালালো। কেক কাটার পুরোটা সময় রায়া একবারও ইফাজের দিকে তাকাতে পারেনি। চোখে চোখ পড়ে গেলেই লজ্জা পেয়ে চোখ ফিরিয়ে নিয়েছে। ইফাজ আর তাকে বেশি লজ্জায় ফেলতে চায় না বলে দূরে দূরেই থেকেছে। অনেক রাতে নিজের ঘরে ফিরে এসেছে রায়া। ইফাজ এখনো ফেরেনি। ড্রেসিং টেবিলের সামনে বসে হাত থেকে চড়িগুলো খুলতে খুলতে রায়া বলছে, খাওয়া দাওয়াতে সে কখন শেষ হয়েছে, এখনো উনি কোথায় রয়ে গেলেন? দরজার শব্দ হলো। ইফাজ ঘরে এসে দরজা বন্ধ করে দিয়েছে। রায়া ওর দিকে তাকালো না। ইফাজ এসে ওর পেছনে দাঁড়ালো। হাত থেকে ফুলগুলো ড্রেসিং টেবিলের উপরে রাখলো। চোখ বড় বড় করে তাকালো রায়া। এসব কি? আমার গাছের ফুল মনে আছে? সেদিন তুমি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার গাছ থেকে সবগুলো ফুল তুলে নিয়েছিলে। আমি তোমাদের ওখানে গিয়ে দেখেছিলাম তুমি ফুল নিয়ে সেজে আছো। রায়ার খোপায় ফুল গেঁথে দিতে দিতে ইফাজ বলল, সত্যি বলতে কি জানো, প্রথমবারের মতো সেদিনই তোমাকে আমার ভালো লেগে গেছিল। পেছন ফিরে ইফাজকে দেখলো রায়া অবিশ্বাসের সুরে বলল, হ্যাঁ কিন্তু সেটা শুধুই ভালো লাগা ছিল, ভালোবাসার নাম দেয়া যেত না সেটাকে। চুপ করে রইল রায়া। ইফাজ বলে যাচ্ছে, সেই এতটুকু ভালো লাগা থেকে কবে যে তোমাকে ভালোবাসতে শুরু করেছি তা আমি নিজেও জানি না রায়া। রায়ার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। নিচের দিকে চোখ নামিয়ে নিল সে। ইফাজ হঠাৎ করে রায়াকে কোলে তুলে নিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসো না রায়া? লজ্জা, খুশি, ভয় সবকিছু মিলিয়ে রায়ার মনে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। কিছু বলতে পারছে না সে। কি হলো, বাসো না? আস্তে আস্তে ইফাজের দিকে চোখ তুলল রায়া। গলার পিছন দিয়ে হাত পেঁচিয়ে বলল, ভালোবাসি কিনা তা বলতে হবে, আপনি বুঝতে পারেন না? না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বাসি বাসি বাসি, অনেক ভালোবাসি। কিন্তু আপনি বদের হাড্ডি কখনো বুঝতেই চাননি। সারাক্ষণ শুধু আমাকে ধমক দিয়েছেন, একটু কিছু করলেই শাস্তি দিয়েছেন। এমন বদলোককে আমি কেন বলবো আপনাকে আমি ভালোবাসি? রায়ার দিকে চোখ পাকিয়ে তাকালো ইফাজ। আমি বদের হাড্ডি? আমি তা নয় তো কি, এখনো তো আপনি আমাকে ধমকাচ্ছেন। ইফাজ হেসে ফেললো, বলল, ওরে আমার পাগলি বউ রে। আচ্ছা ঠিক আছে, আর ধমকাবো না, বকাও দিব না, শাস্তিও দিব না, আজ থেকে শুধু ভালোবাসবো। রায়াকে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল ইফাজ। আজ থেকে ওদের মধ্যে ভালোবাসার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।